আমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান এই ক্লাস নিয়ে এসেছি। আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে ক্লাসগুলি দিচ্ছি সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এর পরেও ধারাবাহিকভাবে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসগুলি তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো আমি যে সিলেবাসের উপর আলোচনা করছি শুধুমাত্র সেটা যে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 ফলো করবে এমন নয়। সিলেবাসটি কিন্তু ক্লাস বি এর জন্য প্রযোজ্য, অর্থাৎ বিএ তেও পাস করছে বা অনার্সে আছে এবং তার সঙ্গে সঙ্গেও এতটাই গুরুত্বপূর্ণ টপিক সংবিধান সম্বন্ধে যেটা অন্যান্য লোকেও এর থেকে কিছু শিখতে পারবে, অর্থাৎ বুঝতে পারবে, অনেকটাই ধারণা আসবে বিভিন্ন সংসদীয় কাঠামো সম্বন্ধে আমাদের দেশে। তো আমি সেই উদ্দেশ্যেই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আলোচনা করতে চলেছি। আশা করব তোমরা প্রত্যেককে শুরু থেকে শেষ অবধি প্রত্যেককে ভালোভাবে দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কোনো প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে অবশ্যই আমার পাশে থাকতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আজকে আমি যে ক্লাসটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে ভারতবর্ষের যে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি প্রত্যেকেরই কাজে আসবে। সেই কারণে আমি আশা করব তোমরা ভিডিওটিকে ভালোভাবে প্রত্যেককে শুনবে। তাহলে তোমরা শুনে নাও যে ভারতবর্ষের রাষ্ট্রপতি আগে কি, তারপরে রাষ্ট্রপতি কিভাবে কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তোমরা প্রত্যেকেই জানো যে দেশীয় শাসন ব্যবস্থা দুই ধরনের হয়, একটা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আর একটা সংসদীয় শাসন ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলতে শুধুমাত্র যেখানে রাষ্ট্রপতি দ্বারা চালিত হয়, অর্থাৎ যে শাসন ব্যবস্থার মূলে থাকে রাষ্ট্রপতি, যার কথাই শেষ কথা। আর সংসদীয় শাসন ব্যবস্থা বলতে যেখানে ক্যাবিনেট মিনিস্টার এবং প্রেসিডেন্ট অর্থাৎ সংসদীয় যে গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং যে রাষ্ট্রপতি তাদের যৌথ সহমতের ভিত্তিতে যুগ্ম কাঠামোর মাধ্যমে যেটা হয় সেটা সংসদীয় শাসন ব্যবস্থা। আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছে যতগুলো ভারতবর্ষে আমাদের প্রতিনিধি বাস করছেন তিনি হচ্ছে প্রথম প্রতিনিধি। বর্তমান ভারতবর্ষে আমরা যত কোটি মানুষ বাস করছে সমস্ত মানুষের ঊর্ধ্বে কিন্তু রাষ্ট্রপতির সম্মান, অর্থাৎ তিনি হচ্ছেন দেশের প্রধান প্রতিনিধি। কিন্তু ক্ষমতার দিক থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক। কেন বলা হয়েছে? এই কারণে বলা হয়েছে ভারতবর্ষের রাষ্ট্রপতি ক্ষমতা প্রচুর থাকলেও সংবিধানে তার প্রয়োগ ক্ষমতা সেরকম নেই। তিনি কোনো ক্ষমতা প্রয়োগ করতে গেলে সেটা সংসদীয় যে মন্ত্রী অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার তেনাদের সঙ্গে পরামর্শ করে তিনি কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এছাড়াও নিজে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা অবশ্যই আছে যেটা রাষ্ট্রপতির একা এখতিয়ারভুক্ত। এই হচ্ছে আমাদের যে ভারতবর্ষের রাষ্ট্রপতি তার প্রকৃতি, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি ঠিক কেমন বা কতটা ক্ষমতার অধিকারী। আমি সেটা পরের ক্লাসে আরো ভালোভাবে বিস্তারিত আলোচনা করব রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। আজকে আমি আলোচনা করছি তোমাদের সামনে যে রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা যায়, কোন প্রক্রিয়ায়। ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচিত হন 5 বছরের ভিত্তিতে। 5 বছরের ভিত্তিতে পরোক্ষ ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। সেই নির্বাচন প্রক্রিয়া 3 ভাবে হয়ে থাকে। নির্বাচন প্রক্রিয়া 3 ভাবে সম্পূর্ণ হয়ে থাকে। যার প্রথম হচ্ছে রাজ্য যে বিধানসভা, সেই বিধানসভা নির্বাচিত সদস্য তাদের নিয়ে একটি প্রক্রিয়া। তারপরে দ্বিতীয় নির্বাচন প্রক্রিয়া হচ্ছে যে পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ নিম্ন কক্ষ উচ্চ কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা, এই দুটি কক্ষের সদস্যদের নিয়ে যে সংখ্যা সেটা একটা প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হচ্ছে কোটা। এই 3টে প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আমি বিষয়টিকে একটু বিস্তারিত করার চেষ্টা করছি। প্রথম যে নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের
সে প্রক্রিয়া হচ্ছে যে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের যে ভোট সংখ্যা সেটা কিভাবে হয়। একটি রাজ্যে, ভারতবর্ষের প্রত্যেক রাজ্য থেকে হয়ে থাকে এটা, আমি শুধু হচ্ছে আমি একটি রাজ্যের কথা বলছি এখন। একটি রাজ্যে যত জন মানুষ বাস করছে, যত লক্ষ বা যত কোটি মানুষ বাস করছে, এই সমস্ত মানুষের যে সংখ্যা, সেই মানুষের সংখ্যাকে সেই রাজ্যের নির্বাচিত যে বিধানসভার সদস্য, সেই বিধানসভার সদস্যদেরকে দিয়ে ভাগ করতে হবে। যেমন আমাদের যে মোট জনসংখ্যা, সেই মোট জনসংখ্যাকে আমাদের রাজ্যে যে বিধানসভা সদস্য, আমরা প্রত্যেকে জানি যে আমাদের পশ্চিমবাংলায় বিধানসভার সদস্য হচ্ছে 294 জন, অর্থাৎ মেম্বার, এমএলএ, মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এরা হচ্ছে 294 জন। তাহলে আমাদের রাজ্যের যে মোট জনসংখ্যা, সেই মোট জনসংখ্যাকে ওই 294 দিয়ে ভাগ করতে হবে। দিয়ে আমরা যে ভাগফলটি পাবো, টোটাল যে ভারতবর্ষ মানে পশ্চিমবাংলার জনসংখ্যা, সেই জনসংখ্যাকে আমাদের রাজ্যের নির্বাচিত বিধানসভার সদস্য, অর্থাৎ প্রত্যেকটা এমএলএ যে সংখ্যা 294, সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সেই যে ভাগফলটা পেলাম, সেই ভাগফলকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে আমাকে। যে ভাগফল পেলাম, সেই ভাগফলকে আবার আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। দিয়ে যদি এমন হয় ভাগশেষ 500 বা তার বেশি হয়, আবার বলছি 1000 দিয়ে ভাগ করার পরে যদি দেখা যায় ভাগফল 500, ভাগশেষ 500 বা তার বেশি হয়, তাহলে আমরা কি করব, সেই ভাগশেষ 500 বা তার বেশি হয়, তবে দ্বিতীয় ভাগফলের সঙ্গে আমাকে 1 যোগ করতে হবে। যে দ্বিতীয় ভাগফল পেলাম আমি, সেই দ্বিতীয় ভাগফলটির সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলেই আমাদের রাজ্যের বিধানসভার প্রত্যেকটা সদস্যের সেই ভোট সংখ্যা তার দ্বারা নির্বাচিত করা যাবে। যে এতজন সংখ্যা একটি, প্রত্যেকটি যে এমএলএ অর্থাৎ বিধানসভার সদস্য, তারা একটি করে ভোট দিলেও এই প্রক্রিয়ার মাধ্যমে তারা কত ভোট দিয়েছে সেটা ঠিক এখান থেকে উঠে আসবে। দ্বিতীয় যে প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি, সেটা কি, আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, সমস্ত রাজ্যে যতজন বিধানসভার নির্বাচিত সদস্য আছে, অর্থাৎ যতজন ভারতবর্ষে এমএলএ আছে, সমস্ত সংখ্যাকে এক করতে হবে। সেই সংখ্যাকে এক করে আমাদের ভারতীয় পার্লামেন্টের যে উভয় কক্ষ, অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা, এই সংখ্যাকে যোগ করতে হবে। এই সংখ্যাকে যোগ করার পরে সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে, অর্থাৎ আমাদের গোটা ভারতবর্ষে যতজন নির্বাচিত বিধানসভা সদস্য আছে, সেই সংখ্যাটাকে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদেরকে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তারপরে আমার ভাগ করার পরে যদি ভাগশেষ ভাজক সংখ্যার অর্ধেক বা তার বেশি হয়, তাহলে আমাকে ভাগফলের সঙ্গে 1 যোগ করতে হবে। কি বললাম, যে ভাগ করব, ভাগশেষ যদি ভাজক সংখ্যার অর্ধেক হয় বা তার বেশি হয়, তাহলে আমাকে ওই ভাগফলের সঙ্গে 1 যোগ করতে হবে। যোগ করলে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের মেম্বারদের এক একজনের ভোট সংখ্যা পাওয়া যাবে। এটা হলো রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় প্রক্রিয়া। এবার আসছে আমি রাষ্ট্রপতি নির্বাচনের তৃতীয় প্রক্রিয়া। সেটা কি, সেটা বলা হয়েছে একক হস্তান্তরযোগ্য ভোটের, একক হস্তান্তরযোগ্য ভোটের সমানুপাতিক ভিত্তিতে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া। সেটা কেমন হইতে, রাষ্ট্রপতি যখন নির্বাচন হয়, নিশ্চয়ই একজনই কিন্তু নমিনেশন ফাইল করেন না, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেশ কয়েকজন নমিনেশন ফাইল করে থাকেন। তাই বলে তারা কিন্তু প্রত্যেকেই রাষ্ট্রপতি হন না, হন একজনই, অর্থাৎ যিনি নির্বাচনে জিতবেন। কিভাবে জিতবেন, এইটাই হচ্ছে একক হস্তান্তরযোগ্য ভোট। সেটা কিভাবে হয়ে থাকে, সেটা হয়ে থাকে যে প্রত্যেকটা ভোট দাতা যারা ভোট দিয়ে থাকেন এবং যাকে দিচ্ছেন, অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রপতিতে যারা নমিনেশন ফাইল করেছেন, অর্থাৎ রাষ্ট্রপতি পদপ্রার্থী যারা ভোটে লড়ছেন, তাদের প্রত্যেককে ভোট দিতে হয়। যতজন আছেন ততজন, ধরা গেল 5 জন নমিনেশন ফাইল করেছে, তাহলে সংখ্যাটা হবে 1 2 3 4 5। আমি যখন ভোট দেবো, তখন আমার যিনি প্রথম পছন্দের ব্যক্তি, আমাকে তার প্রথম পছন্দে 1 লিখতে হবে, অর্থাৎ এই ব্যক্তিটা প্রথম পছন্দ।
তারপরে আমার দ্বিতীয় পছন্দের বাবু থাকতে পারে, তৃতীয় থাকতে পারে। এরকম ভাবে প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু ওই 5 জন ব্যক্তির জন্য পদপ্রার্থীর জন্য 5টি করে ভোট দিতে হবে। তবে 1 2 3 4 5 কে একে আবার চয়েসে আছে, কেউ 2 আছে, কেউ 3 আছে, কেউ 4 আছে, কেউ 5এও থাকতে পারে। এবার বিষয়টি হলো এই 5টি ভোট দেওয়ার পরে যখন শেষ চূড়ান্ত প্রক্রিয়া, তখন প্রত্যেক ভোটদাতার প্রথম পছন্দের ভোটগুলোকে যোগ করা হবে। অর্থাৎ প্রত্যেকের 1 নাম্বার যে ভোট সেগুলোকে যোগ করা হবে। সেই ভোট যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। সমস্ত ভোটকে যোগ করা হলো প্রথম পছন্দের যে ভোট, সেই ভোটের যে ভাগফল হলো যোগফল, সেই যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করে ভাগশেষ যদি ভাগশেষ করে ভাগশেষের সঙ্গে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যাবে, ভাগশেষের সঙ্গে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যার সঙ্গে 1 যোগ করলে সেটাই হবে কোটা। এবং যিনি কোটা পাবেন ওই 5 জন প্রার্থীর মধ্যে থেকে তিনিই হবেন রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে কোটা পেতেই হবে। যতক্ষণ না কোনো ব্যক্তি কোটা পাচ্ছেন ততক্ষণ কিন্তু এরকম একক হস্তান্তরযোগ্য ভোট চলতেই থাকবে। কোটা পাওয়া শেষ হলে অর্থাৎ কোটা কেউ পেলে তবেই তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই নির্বাচিত হয়ে থাকে আমাদের ভারতবর্ষের প্রধান প্রতিনিধি অর্থাৎ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। এভাবেই এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। আমি আশা করছি বিষয়টিকে সহজ সরল উপস্থাপন করতে পেরেছি। এরকম গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস অল অফ ইউ।